সকলেই আপনাদেরকে আছে আবেদনের বার্তা আমার কাছে পৌঁছে দিয়েছে। আমি বুঝতে পারছি সেটা আমার দেওয়ার অবস্থা এত খারাপ। এটা আমার আজকে 4 নম্বর সভা, অথচ কথা ছিল 2টো সভা। নির্বাচনী সরকারের পর্যায়ে মানুষ যা জানতে চায়, যা বুঝতে চায়, আমাদের যতটুকু দায়বদ্ধতা সেটা পরিচয় দেব। কিন্তু মানুষের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। 10টা বছর ধরে মানুষ যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন, এই রাজ্যের যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজ্যের বিকল্প সরকার গ্রহণ করবে, আর দিল্লির যে শাসক দল এই রাজ্যের ক্ষমতা দখল করার জন্য যারা উদ্ভিদ, যারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, যে দেশকে বাহান্ন পাঠাচ্ছে, যারা সোনার বাংলা বলার প্রতিশ্রুতি রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী নিয়ে 10 বছর আগে সোনার বাংলা বলার প্রতিশ্রুতি ক্ষমতা এসেছিল, 10 বছরেই বাংলা কোথায় দাঁড়িয়েছিল। 10 বছর আগে একটা অনেকগুলো বছর ধরে আমাদের দলপন্থীদের নেতৃত্বে সরকার ছিল। আমরা মানুষের সমস্যার সমাধান করতে পেরেছি, আমরা কখনো মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিইনি, কখনো মানুষের সব সমস্যার সমাধান করে দেবো এ কথাও কখনো বলিনি। আমরা বলেছিলাম আমাদের আর্থিক সীমাবদ্ধতা, সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে যা পারবো সেই কথা। আর তুমি কথা বলছিলেন, যতটুকু সম্ভব আমরা মানুষকে বার্তা দিয়েছি। শিক্ষকের মর্যাদা দিয়েছে, মধ্যবিত্তদের আত্মসম্মান দেখানোর ব্যবস্থা করেছে, কর্মচারীদের আর্থিক ক্ষমতা বাড়াতে তাদের যতটুকু সহযোগিতা করা করেছে, ব্যবসায়ীদের যাতে তারা দুশ্চিন্তে জলাবাজির শিকার হতে না হয়, তারা যাতে ব্যবসা করতে পারেন বা আমরা সেইটুকু করার চেষ্টা করেছি। আমরা পুলিশকে কখনো জনবাসে পরিণত করে পুলিশের উপর নির্ভর করে সমাজ বিরোধীদেরকে এলাকার নিয়ন্ত্রণ আমরা কায়েম করিনি। যদি আমরা করতাম, যদি গণতন্ত্রকে সম্প্রসারিত আমরা না করতাম, তাহলে বাংলার মানুষ সেগুলোর অভিজ্ঞতা, আজকের অভিজ্ঞতা পূর্ণমূল্য বিচার করতে পারবে না। আমরা কখনো মানুষের জীবনের চলন্ত সমস্যা নেই সে মানুষের সঙ্গে আমাদের সময় শিক্ষা ব্যবস্থা সম্প্রসারিত হয়েছিল, শিক্ষা বিকশিত হয়েছিল, যে মানুষের সঙ্গে অন্যায় প্রবেশ করার অধিকার ছিল না, মানুষের রুটি রোজগার করে ক্ষমতা বাড়ার পরে সেই পরিবারের ছেলে মেয়েরা বিদ্যালয়ের স্কুলে কলেজে যাওয়া ছিল। যে সরকারি কর্মচারীদের সব কিছু পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিচারে আছে সেই সরকারি কর্মচারীদের অবস্থান কোথায়? শিক্ষকদের যে মর্যাদা আমরা নিয়েছিলাম আজকে তাদের অবস্থান কোথায়? আজকে বুকে হাত দিয়ে কোনো ব্যবসায়ী বলতে পারবেন যে তিনি নিশ্চিন্তে নিরুপদ্রবে মাথা উঁচু করে ব্যবসা করতে পারেন, তাদের তোলাবাজির শিকার হতে হয় না? আমি জানি প্রকাশ্যে বলতে পারবেন না, কিন্তু বুকে হাত দিয়ে কিনলে জানেন
পরিস্থিতি 10 বছরে তৈরি করেছে। যে শব্দগুলো কোনোদিন বাংলার আকাশে আকাশে ঘোরাফেরা করতো না, সিন্ডিকেট রায়, কাজমানি, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, সোনা পাচার, এগুলো আজকে আমাদের সমাজ জীবনে সইতে সইতে গ্রাস হয়ে গেছে। যে কথাগুলো আর নতুন করে রাখতে নয়। যে রাজ্যে ক্ষমতা আসার পরে সততার প্রতীক হিসাবে চিহ্নিত করার জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপনের হোর্ডিং গোটা রাজপথ বেরিয়ে দেওয়া হয়েছিল। আজকে 10 বছরের রাজ্যের মানুষ জেনেছেন সততার প্রতীক বলে তাকে বলা হয়েছিল তিনি সততার প্রতীক নয়, অসততার প্রতীক। আজকে গোটা দুর্নীতি তিনি 7 বছর আগে ব্রিগেডের সভাপতি দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, শিক্ষকের দুর্নীতি, সারদার দুর্নীতি, রোজগারের দুর্নীতি। আমরা যদি দিল্লির ক্ষমতায় আছি, রাজ্যের দুর্নীতির সাথে সব ব্যক্তিদের কবরে দড়ি বেঁধে জেলে ভরে দেবে। আজকে 7 বছর পরে আমাদের কথা বলতে দ্বিধা নেই। প্রধানমন্ত্রী অন্য যেমন কতগুলো কথা বলেছিলেন দেশের মানুষের জন্য কৃষণ বলে, তার একটা শব্দ কার্যকর করেননি। তিনি এই রাজ্যে দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকে কবরে দড়ি বেঁধে জেলে ভরার পরিবর্তে সব দলে ঘুরে দলের নেতা বানিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে 11 সালের আগে তাদের ভরসা করেছিলেন, ভরসা করেছিলেন বাংলা থেকে রক্তাক্ত করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়ার জন্য তথাকথিত মাওবাদীদের নেতা যিনি পুঁজিপতিদের ভাড়াটিয়া বাহিনী 10 বছর আগে পুরনো বড়ের পাতায় তুলতে দেখুন একটা নাম প্রকাশ্যে বসে উঠবে, নাম ছিল কিষেনজি, মাওবাদীদের নেতা। ঘাড়ে AK-47 রাইফেল নিয়ে মুখে গামছা ঢেকে জনগণের দিকে পিছন করে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন 11 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে তিনি আছেন তাকে সরিয়ে দিয়ে আজকের মাননীয়াকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন বলেছিলেন। ভারতবর্ষের কোন রাজ্যে সংসদীয় গণতন্ত্রে ঘটনার কোন নজির আছে? অনেকগুলো রাজ্যে ভারতবর্ষে 5 বছর ছাড়া নির্বাচন হয়। ক্ষমতা দখল করার জন্য মাওবাদীদের মতন আতঙ্কবাদী শক্তিকে ডেকে নিয়ে সে মাটিকে রক্তাক্ত করার ঘটনা, আতঙ্ক জড়িয়ে দিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার ঘটনা কোন রাজ্যে ঘটেনি। এই রাজ্যে ঘটিয়েছিলেন কারা? আজকের মাননীয় দল। আমি আসবো কথায়। আর সেই কাজে নিজেদের অপরাধ ঢাকার জন্য CPIM এর বিরুদ্ধে আদর্শগতভাবে আমরা যে বামপন্থা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। আমরাই নাকি নন্দীগ্রামের মাটিকে রক্তাক্ত করার জন্য দায়ী। ওদের লোকেরা রাজ্য পুলিশের অফিসার সাধুচরণ চট্টোপাধ্যায়কে পিটিয়ে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিল, আর অপরাধের দায় চাপানো আমাদের উপরে। কত প্রচার, শত শত শিশুর পা চিরে তালপাটির খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বলতে গিয়ে বললেন মাহবুবের নিয়ে একটা শব্দ উচ্চারণ করেছিলেন, সে শব্দ উচ্চারণ করতে গেলে আমার চিৎ আরস্ত হয়ে যাবে। মাহবুবের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি বলেছিলেন যে তাদের উপর যে আক্রমণ নির্যাতন হয়েছে অবর্ণনীয়, বাকিটা আমি ব্যাখ্যা করলাম না। মানুষের খুনের রক্তে নদীর রং, জলের রং নাকি লাল হয়ে গেছে। আমরা বলেছিলাম সর্বৈব মিথ্যা। আমরা আদর্শের রাজনীতি করি, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে রাজনীতি করি বলেই 34 বছর ধরে আমরা ক্ষমতায় ছিলাম। মানুষকে কখনো আমরা আতঙ্কের রাজনীতির পথে ঠেলে দিইনি। আজকে সব তুচ্ছ
হচ্ছে, অপপ্রচার হচ্ছে, বামপন্থীদের কালিমা লিপ্ত করার জন্য আমাদের সেই কথা টেলিভিশনের পর্দায় জায়গা পায়নি, খবরের কাগজের পাতায় ঠাঁই পায়নি। আমাদের কথার বিরুদ্ধে আজকের মাননীয় দলের চক্রান্তকে মান্যতা দেওয়ার জন্য কলকাতার রাজপথ তথা কথিত বুদ্ধিজীবী পরিবর্তনপন্থীদের ছবিতে হোর্ডিংয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল কত বিদ্যজনের ছবি। একবার মনের পাতা উল্টে দেখুন, বড় বড় হোর্ডিং ছবি সব ছাপানো হয়েছিল। সেই আমাদের কথা মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছায়নি। মানুষ বলেছিলেন যা বটে তার তো কিছুও বটে। বামপন্থীরা ঘোষণা করেছিলেন তার এই পরিণতি হওয়াটাই ছিল অবশ্যম্ভাবী। তাই হয়েছে তখন আমি জেল বন্দি। আদালতে যাওয়ার পথে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার গল্পের কথা বলছিলেন, আমি চিরকাল মেরুদণ্ড সোজা করে সত্যি কথা বলি, তাতে কে কি বললো কে কি বললো এতে কিছু যায় আসে না। আর এই জন্যে সত্যি কথা সত্যি করে বলি বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি বলে, চোখে চোখ রেখে সমুঝে দেওয়ার জন্য ভাষা ব্যবহার করি বলেই আমার মতন বামপন্থীদের বিরুদ্ধে তকমা দেওয়া হয়েছিল। হারমাদে দেওয়া হয়েছিল না, সিপিএম এর হারমাদ। হারমাদ শব্দ আগে কেউ কখনো শুনেনি। ইতিহাস বড় নিষ্ঠুর। ঠিক 10 বছরের মধ্যে ইতিহাস কোন সত্যের সামনে গোটা বাংলার মানুষের, দেশের মানুষকে দাঁড় করানো। 10 দিন আগে রাজ্যের মাননীয় সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বললেন সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল অধিকারী পরিবারের লোকেরা, আওয়ামী প্রতিনিধিরা, পুলিশ পাঠিয়েছিল ওরা। সত্য কখনো মিথ্যায় পরিণত হয় না। সত্যকে কখনো গলার চোখ দিয়ে চিরকালের চোখে চেপে দেওয়া যায় না। সত্য প্রকাশ্যে আসবেই। সেই সত্য 10 বছরের মধ্যে প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা ভালো করে উপলব্ধি করতে পেরেছে। সেজন্য আমি বলি এই হারমাদ শব্দটা যারা আমাদের তকমা দিয়েছিলেন অপবাদ করার জন্য, কলুষিত করার জন্য, এই হারমাদটা হলো প্রকৃত বামপন্থীদের গর্ব, প্রকৃত বামপন্থীদের অহংকার। চারিদিকে ছাত্রীরা আসে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি হারমাদ আখ্যা পেতে হয় তাতে কোনো আপত্তি আছে আপনাদের? এটাই হলো বামপন্থীদের প্রাপ্তি। 10 বছর সময় লেগেছে। আমি সুশান্ত ঘোষ 10 বছর আগে মিথ্যা মামলায় জেলে ভরে আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে অথবা পাগল করে দেওয়ার চেষ্টা হয়েছে। কথা না, যেমন নন্দীগ্রামের ঘটনা সত্য কাহিনী কি 2019 সালের 25 জানুয়ারি আমার লেখা বই সেটা প্রকাশিত হয়েছে। একবার নির্দিষ্ট করে প্রকৃত ঘটনা কি ছিল ওই বইয়ের মধ্যেই লেখা হয়েছে। সরকারের ক্ষমতা এসেছিলেন যারা বাংলায় বদল চাই বলে, যারা বলেছিলেন বাংলার বদল চাই, সেই বদলটা ছিল প্রতিহিংসার বদল। ক্ষমতা আসার পরে আমাকে জেলে করেছিলেন কোন বাংলায়। অনেক পুরোনো কথা আমি নিজের প্রচার করার জন্য আসিনি। বালি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় সেবাদন ঝকঝকে তত্ত্বকে একজন ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্বে জেতানোর আবেদন জানাতে নতুন হতে বসে গেছে। অনেকদিন লড়াই করতে পারবে। কি ঘটনা, কি ঘটনা যে মানুষটা নাকি মাটির নিচে থাকার পরে তার বডির হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেছে, অথচ 10 বছর পরে মাটির নিচ থেকে সেই টুকরো টুকরো হাড়ের সঙ্গে যে গেঞ্জি আর আন্ডারে একটা পাওয়া গেল সেগুলো অক্ষত, সেগুলো ছিঁড়েও যায়নি, ফুটেও যায়নি, টুটেও যায়নি। কেউ তো বিশ্বাস করেন? আমাদের পক্ষের আইনজীবী
মাননীয় বলাই রায় ফৌজদারি আইনজীবী হিসাবে গোটা ভারতবর্ষে তার খ্যাতি ছিল। যারা প্রবীণ মানুষ তারা সবাই তার নাম জানে। সেই তিনি হাইকোর্টে মাননীয় বিচারপতি গিরিশ গুপ্তের আদালতে সওয়াল করতে গিয়ে বললেন যে মাননীয় হুজুর, এটা কোন মামলা? আপনি বিচারক, আপনি বুঝে নিয়েছেন ফাইল করে। আমি শুধু বলি যে ভারতবর্ষে বা পৃথিবীতে এরকম কোনো কোম্পানি আছে যাদের তৈরি সুতির গেঞ্জি আন্ডারওয়্যার 10 বছর মাটির নিচে থাকলেও অক্ষত থাকে, নূতন থাকে, সেই কোম্পানির নাম দিয়ে আমি একটা অর্ডার করেছি, জামিন পাওয়া গেছে। ভারতবর্ষের ইতিহাসে ঘটনার নজির নেই। আইনে ছাত্রদের গবেষণা করতে হবে। হাইকোর্ট আগাম জামিন দেওয়ার পরে সেই জামিন নিচের সিজিএম কোর্টে বাতিল করে আমাকে সিআইডি হেফাজতে তুলে দেওয়া হয়েছিল। আর সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের নামে 30 ঘন্টা ধরে মানসিক যে অত্যাচার, তার মধ্য দিয়ে আমাকে হয় পাগল করে দেওয়া অথবা যাতে আমি হার্ট ফেল করে মারা যায় সেই ব্যবস্থাটাই করতে চেয়েছিলেন এই মাননীয় সরকার। একথা ওই বইয়ের পাতায় লেখা আছে। 2 বছরের বেশি সেই বই প্রকাশ হয়েছে। এই রাজ্য সরকারের হিম্মত হয়নি আমার কথা মিথ্যা বলে আরেকটা মামলা করে আরেকবার আমাকে জেলে পাঠিয়ে দেওয়া। আমার গর্ব, আমার অহংকার। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুধু স্বীকার করলেন মাননীয়, তাই না, যে নেতায় গণহত্যার দায় সিপিআইএমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই নেতায় এই সময়কালের মধ্যেই একদা রাজ্যের মাননীয় সবচেয়ে বড় কমান্ডার, যিনি বাংলা থেকে বিরোধী শূন্য বাংলা করার জন্য লাল ঝান্ডাকে মুছে দেওয়ার বড় দায়িত্ব নিয়েছিলেন, সেই নেতায়ের মাটিতে দাঁড়িয়ে বললেন নেতায়ের গণহত্যায় সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল চক্রবর্তীর লোকেরা। সত্য আবারও প্রকাশ্যে এসেছে, মামলা করার ক্ষমতা হয়নি। আমি খুব দীর্ঘ বক্তৃতায় যাওয়ার মতন আমার বলার অবস্থা নেই, তাই শুধু সংক্ষেপে বলি, যারা ছিল মাওবাদী তারাই হলো তৃণমূল, আর তারাই হলো আজকের পদ্মফুল। আলাদা করে এদের বিচার করবেন না। ওই মাওবাদীদের নেতা ছত্রধর মাহাতো জনসাধারণের কমিটির মুখপাত্র, আমরা জেলে ভরেছিলাম আমাদের বামফ্রন্ট সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিল, সাজা শেষ হওয়ার আগেই রাজ্যের মাননীয় সরকার, অনেকবার মাননীয় বলতে শুনতে খারাপ লাগতে পারে, অনেকে দিদি ডাকে, আমি নিজের দিদি বোনদের অপমান করার জন্য দিদি ডাকতে পারবো, ক্ষমা করে দেবেন। এই সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে 10 বছরের মধ্যে ছত্রধর মাহাতোকে জেল থেকে মুক্ত করে কি বানালেন? রাজ্যের শাসক দলের নেতা, যেমন তেমন নেতা না, একবারে রাজ্যের সম্পাদকের পদাধিকারের মতন নেতা বানিয়ে দিলেন। সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী বক্তৃতা করার আগে সেই ছত্রধর মাহাতো বক্তৃতা করবেন। আসলে ওই বার্তাটা পরোক্ষভাবে পৌঁছে দেওয়া, 10 বছর আগে তোমাদের যে হার হয়েছিল, আমাকে যদি ভোট না দাও তাহলে আবার সেই দিন ফিরে আসবে, রক্ত ঝরবে জঙ্গলমহলে। কিন্তু 10 বছরে নদী দিকে অনেক জল বয়ে গেছে। ইতিহাসের চাকা কখনো পিছন দিকে ঘোরায় না, ইতিহাসের চাকা সামনের দিকেই যায়। কখনো কখনো শাসকরা সেই চাকা থমকে দিতে পারে, কিন্তু তাকে পিছন দিকে ঘুরিয়ে দিতে পারে না। ইতিহাস সামনের দিকে তার চাকা এগিয়ে যাবে। সত্য প্রকাশ্যে এসেছে। আর আজকের তৃণমূল এরাই যে রাজ্যের মাটিতে বড় ফুলের চাষ করার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে, এ কথা কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? সকালবেলা নাম বেরোচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকায়, বিকালে তিনি বিজেপির মনোনয়ন জমা দিচ্ছেন। এই অদ্ভুত একটা ব্যবস্থাপনা। এরা বলছেন ওদের সঙ্গে তিনি চালিকা শক্তি আরো শেষ, তারাই তো আজকে রাজ্যের মাননীয়াকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন একদা।
আমরা বলি যে আরএসএস স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, ব্রিটিশের সাহায্য করেছিল, তারাই হচ্ছে আজকে এই দুটো দলের চালিকা শক্তি। সেই আরএসএস এর বিটিং হলো রাজ্যের মাননীয় দল, আর এটি হলো দিল্লির শাসক দল। মাননীয় দল মানুষ থেকে আজকে বিচ্ছিন্ন হয়েছে। 10 বছরে গণতন্ত্রকে কলুষিত করেছে, গণতন্ত্রকে কবরস্থ করেছে, জঙ্গল গাছ কায়েম করেছে। বাংলায় কথা আছে, অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। আজকে বাংলার মাননীয় করলো সেই দিকে। কখনো কেউ শুনেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের নির্বাচন কেন্দ্রের একটা বুথে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন, রাজ্যপালকে ফোন করে বলছেন আমাকে নিরাপদে উদ্ধার করার ব্যবস্থা করুন, নির্বাচন কমিশনকে বলছেন সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে আমাকে উদ্ধার করুন, আমি ঘন্টার পর ঘন্টা আটকে আছি। আজকে রাজ্যের মাননীয় পরিণতি ইতিহাসের নিয়মে সেই পরিণতির দোরগোড়ায় দাঁড়িয়েছে। সময়ের অপেক্ষা। গণতন্ত্রের জন্য যে খবর করেছিলেন সেই খবর কার জন্য অপেক্ষা করছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে বুঝে নিতে পারেন সেই খবরে কাকে যেতে হবে। যাওয়ার আগে যে স্বপ্নটা এই রাজ্যের করে দিয়ে গেলেন, সমস্ত ভেঙে চুরমার। আমাদের রাজ্যের নূতন প্রজন্মের যুবক ভাই বোনেরা যে আশা দিয়ে শিক্ষার অঙ্গনে প্রবেশ করেছিলেন, আজকে তাদেরকে ছেলে গোটা অবস্থাটা বিপর্যস্ত। গোটা সামাজিক শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে গেছে। উন্নয়ন মানে নীল সাদা রং। তাও লোকের মুখে শোনা যায় সেই নীল সাদা রং নাকি একটা জায়গা থেকে গোটা রাজ্যে সরবরাহ হয়। যতগুলো বজবজা রঙের কারখানা ছিল সবই নাকি একটা পরিবারই কিনে নিয়েছে। আমি এর চেয়ে বেশি বলবো না। ছিল এরকম। উনি বলেছিলেন 34 বছরে বামফ্রন্ট সরকারের জমানায় যা দুর্নীতি হয়েছে সব খুঁজে বের করবেন, জেলে ভরে দেবেন। 10 বছরের মেয়াদকালের মধ্যে একজন মন্ত্রীকেও দুর্নীতির দায়ে গ্রেপ্তার করার ক্ষমতা হয়নি রাজ্যের মানুষ। আর আমাকে রাজনীতির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জেলে ভরার পরে দুর্নীতির মামলা করার জন্য একটা মামলা খাড়া করেছিলেন। 6,05,000 টাকার আয় বহির্ভূত সম্পত্তির একটা মামলা দায়ের করা হয়েছিল। কলকাতা পুলিশের ডিডি, রাজ্যের সিআইডি থেকে সমস্ত এজেন্সিকে কাজে লাগানো হয়েছিল। 32 বছরের এমএলএ, 15 বছর মন্ত্রী, দুর্নীতি খুঁজে বের করতে হবে। 6,05,000 টাকার দুর্নীতি, তাও শেষ 10 বছরে বিধানসভা থেকে 9,87,000 টাকা পেয়েছিলাম। যে টাকাটা কর বহির্ভূত টাকা, যে টাকার জন্য সরকার হিসাব দিতে পারেন না, আইন স্বীকৃত টাকা, সেই টাকার হিসাবটাকে গোপন করে মামলা চার্জশিট দেওয়া হয়েছিল। আর হাইকোর্টের বিচারপতি, তিনি ফৌজদারি বিচারপতি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি বাম বিরোধী ছিলেন। নন্দীগ্রামের আন্দোলনে তথাকথিত বুদ্ধিজীবীদের হয়ে পথ হেঁটেছিলেন। তার পরবর্তীকালে বিচারপতি হওয়ার পরে তার এজলাসে যখন এই দুর্নীতির মামলা যখন স্থাপিত হলো, তখন বিচারক বললেন যে লোকটা 32 বছর এমএলএ, 15 বছর মন্ত্রী, 600 কোটি না 60 কোটি না 6 কোটি না 60 লক্ষ না 6 লক্ষ টাকা, 6,05,000 টাকার একটা মামলা চালিয়েছেন, তাও সত্যকে গোপন করে। এর কি ব্যাখ্যা? সরকারি আইনজীবী মনজিৎ সিংকে প্রশ্ন করার পরে মনজিৎ সিং মাথা চুলকাতে চুলকাতে বলেছিলেন, হুজুর ফাইলটা আজকেই পেয়েছি, এখন পড়ে দেখা হয়নি, আমি পরের দিনে বলবো। 6 বছর পার হয়ে গেছে, সে ফাইলের পাতা উল্টানোর ক্ষমতা হয়নি এই সরকার। সরকার সম্পর্কে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যাদেরকে জায়গা করে দিলে এই শাসন ব্যবস্থায় হাজার হাজার শাখা প্রশাখা দিয়ে আরএসএস তৈরি হলো। পায়ের তলার মাটিটা মজবুত করতে পারলো বোঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে। যে তৃণমূলের নেতারা আজকে গিয়ে বিজেপির নেতা বলে যাচ্ছেন,
এরপরে মানুষ তৃণমূল বিজেপি তাদের সম্পর্কে বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। বিজেপি অলরেডি টাকা খরচ করছেন বাংলার নির্বাচনে জয়লাভ করার জন্য, পতাকা ফেসবুক ব্যানারে ভরিয়ে দিয়েছেন গোটা রাজপথ। আমাদের কর্মীরা এসে বলছেন এত পতাকা এত পুষ্টির বিরুদ্ধে আমরা লড়াই করবো কি করে? আমরা তাদেরকে বলেছি লড়াই করবো আদর্শ দিয়ে, মানুষের ভালোবাসায় মন জয় করার রাজনীতি দিয়ে। বামপন্থীদের ওটাই সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের বলার জন্য খবরের কাগজ নেই, টেলিভিশন নেই, আর মানুষকে চোখ ধাঁধানোর জন্য ফেসবুক পতাকাও খরচ করে করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু মানুষ জানে বামপন্থীদের, মানুষ জানে আদর্শের রাজনীতি যদি কোথাও থাকে সেটা বামপন্থীদের কাছে। কেউ আমরা বলতে পারিনি 34 বছরে। আর সেই বামপন্থীদের নেতৃত্বে আজকে সংযুক্ত মোর্চা সভা করতে শুরু করেছেন ছোট ফুল আর বড় ফুলের নেতারা। অনেক কথা সেসব আপনারা আগের বক্তাদের কাছে শুনেছেন। এই মোর্চা শুধু পশ্চিমবাংলার রাজনৈতিক সন্ধিক্ষণে গড়ে ওঠেনি, এই মোর্চা গোটা দেশের মানুষের কাছে নতুন দিশা দেওয়ার জন্য তৈরি হয়েছে। বুঝে নিন, বাংলার মানুষ কখনো ধর্মের রাজনীতিকে বরদাস্ত করেনি। আমরা যে ধর্মে যে জন্মগ্রহণ করেছি সেই ধর্ম আচরণ করি। আমাদের মায়েরা এখনো তুলসী তলায় সঞ্জের প্রদীপ দেয়, সংশোধনী করে, মঙ্গল কামনা করে পরিবারের। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তারা মসজিদে যায়, নামাজ পড়ে, আজান দেয়। আমাদের খ্রিস্টান ভাইয়েরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করে। তার জন্য ধর্ম লাগে না, ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করার কোনো প্রয়োজন লাগে না। কিন্তু আজকে সবচেয়ে সর্বনাশের জায়গায় এই জায়গাটা তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে বাংলায়। রামচন্দ্রকে কে না ভাবনা অজান্তে বাড়ির থেকে বেরোনোর সময় অনেকে রাম রাম তার জন্য জয় শ্রীরাম বলছে। রাজনীতির সওদা করার জন্য, মানুষকে আঘাত করার জন্য। ধর্ম কখনো রাজনীতি নষ্ট হতে পারে না। আমাদের দেশে স্বাধীনতার আন্দোলনের মধ্য দিয়ে যা পেয়েছি তার প্রাপ্তি হয়তো বিরাট নয়, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে আমরা দেশ চলবে। সব জাতি সব ধর্মের মানুষ মহান মূলভূত এই ভারত মাথা উঁচু করে বাস করবে, নিজের নিজের ধর্ম আচরণ করবে। ধর্ম নিয়ে বিবাদ থাকবে না, সংঘাত থাকবে না, বিরোধ থাকবে না, লড়াই থাকবে না, দাঙ্গা থাকবে না। এটাই ছিল সংবিধানের অঙ্গীকার। আর ছিল সংবিধানে একটা প্রার্থী একটা ভোটাধিকার। রাষ্ট্রপতির মতো উচ্চ পদাধিকারী, প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদাধিকারী, তারও একটা ভোট, আমারও একটা ভোট, আপনারও একটা ভোট। আজকে ভারতবর্ষের সংবিধানের মৌলিক ভাষাকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতার নীতিকে। আর ভোটাধিকার পরিবর্তন, গণতন্ত্রের এই সুযোগকে পরিবর্তন করে পশ্চিমী দুনিয়ার মতন রাষ্ট্রপতি প্রধান শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পিত প্রচেষ্টা শুরু হয়েছে। এইটা করতে গেলে সেই জন্য একটা ধর্মের রাষ্ট্র তৈরি করতে হবে। সেই জন্যে এই সরকার দিল্লিতে আসার পরে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। কারো মাথা কাছে ছিল আমরা সবাই নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত, কি করে জীবন জীবিকাকে আমরা চালিয়ে নিয়ে যাব। একে তো জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই 7 বছরে জিনিসের দাম কমাবেন বলেছিলেন, কোন জিনিসের দাম কমেছে বুকে হাত দিয়ে বিশ্লেষণ করবেন। একটা জিনিসের দামও কমেনি, যা জিনিসের দাম ছিল তার চেয়ে বহুগুণ বেড়েছে। আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, সব জিনিসের দাম বেড়েছে। ব্যাংকের টাকা লুট হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কারা? কোনো ব্যবস্থা নেই। উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন, মানুষের অ্যাকাউন্টে টাকা দেবেন। নোট বাতিল করার পরে সব টাকা ব্যাংকে ঢুকে গেল, কালো টাকা নেই। আর ব্যাংকে ঢুকে যাওয়ার পরে সেই টাকা মেরে দিয়ে 29টা পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেল। তো 27টাই হচ্ছে গুজরাটের লোক। মোদির সব ভাইরা ভাই, খুঁড়তো তো, জাটতো তো, তাতাতো তো, মুক্ত তো, সব গুজরাটের বেলিয়ার দল। একটাকেও ফিরিয়ে আনতে পেরেছেন খবরে দড়ি বেঁধে বিদেশ থেকে 7 বছরে? একটাকেও হয়তো। স্বাধীনতার পরে যে রাষ্ট্রায়ত্ত শিল্প আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল,
আমাদের অর্থনীতির গর্ব নবরত্ন বলে যার পরিচিতি ছিল, সব বিক্রি করে দেওয়ার ব্যবস্থা। লোকে মজা করে বলেন ছোট ব্যবসা থেকে শিক্ষা নিয়ে হাত পাকিয়ে বড় ব্যবসায়ী হয়। লোকে বলেন উনি তো চা বিচে শুরু করেছিলেন জীবনটা, এখন দেশ বিক্রি করে দিয়ে উনি বড় ভাবের ব্যবসায়ী বলতে চাইছেন। আমার কথা না, বিএসএনএল চলে গেল, ব্যাংক বেসরকারিকরণ, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে, রেল বিক্রি হয়ে যাচ্ছে। কোন অবস্থার মধ্যে আমরা দাঁড়াচ্ছি? তাই এই যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে সংযুক্ত মোর্চার আত্মপ্রকাশ বামপন্থীদের নেতৃত্বে কার্যবালিত চেষ্টা হয়েছে। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে দেখুন, বলেন যে আপনারা সব আব্বাস সিদ্দিকীর সঙ্গে আঘাত করলেন, এটা ঠিক করলেন না? আব্বাস সিদ্দিকী মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ তকবীর বলেছিল না জয় ইসলাম বলেছিল? একবারও তো বলেনি। সে কি বলেছিল? লড়াইটা জাতের নয়, লড়াইটা ভাতের, লড়াইটা অস্ত্রের নয়, লড়াইটা বস্ত্রের, বাসস্থানের লড়াই, মানুষের শিক্ষা চাই, মানুষের কাজের অধিকার চাই। ইমামদের কয়েক হাজার টাকা ভাতা দিই ইমামের পরিবারে, পুরোহিতদের কয়েক হাজার টাকা ভাতা দিই পুরোহিতদের পরিবারে। জীবন জীবিকার সমস্যার সমাধান করা যাবে না? তার পরিবার শিক্ষার সুযোগ পেলে তাকে চাকরির সুযোগ দিতে হবে, নিজের উপার্জন করা অর্থেই সে মাথা উঁচু করে বাঁচতে পারবে, পরিবারকে সাহায্য করতে পারবে। অপরাধ বামপন্থীরা কোনো ধর্মকে আলাদা করে অশ্রদ্ধা করে না, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যখন সংযুক্ত মোর্চা গড়ে উঠেছে, সেই মোর্চার অঙ্গীকার হলো সবাইকে ধর্মনিরপেক্ষতার নীতি মান্যতা দিয়ে চলতে হবে। তাই গড়ে উঠেছে সংযুক্ত মোর্চা। পাত্তাই দিচ্ছিল না, কিন্তু 28 ব্রিগেডের সমাবেশ, ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ গোটা রাজ্যের গোটা দেশের মানুষের কাছে যে বার্তা দিল, আপনারা অনেকেই গেছেন, জাননি, টিভিতে দেখেছেন। আমি গর্বিত। 75 থেকে 80% ছিল ছাত্র যুবরা, তরতাজা যৌবন, টকবক করতে করতে ব্রিগেড বইয়েছিল। চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে আমাদের নূতন প্রজন্ম। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। আমরা পারব এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে, রাজ্যের ক্ষেত্রে এবং গোটা দেশকে দিশা দেখানোর ক্ষেত্রে। এই নির্বাচনের সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি। আপনারা এই রাজ্যের সচেতন নির্বাচক মণ্ডলী, এই বিধানসভা কেন্দ্রের আমার অত্যন্ত স্নেহভাজন আমার প্রার্থী আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তিনিও কথা বলবেন। আমার আর বেশি কথা বলা উচিত নয়, কিন্তু শুধু আপনাদের কাছে অনুরোধ জানাবো, এবার গত 10 বছর ধরে এই বিধানসভা কেন্দ্রে যে অভিজ্ঞতায় আপনারা সমৃদ্ধ হয়েছেন, একবার দাঁড় করিয়ে দেওয়া হলো রাজনীতি বহির্ভূত একজন আইপিএস অফিসারকে। 5 বছর পরে তিনি বিদায় হয়ে গেলেন। শিল্পপতির পরিবার থেকে ধার করে আনা হলো। নির্বাচনের আগে তিনিও দল ছেড়ে, ছোট ফুল ছেড়ে তিনিও বড় ফুলে চলে গেলেন। দীপশিখা ধর মাথা উঁচু করে বামপন্থার আদর্শকে বুকে নিয়ে রাজনীতির যে চলাপথ শুরু করেছে, কারো হিম্মত নেই তাকে এক চুল লড়িয়ে দিতে পারে। তাকে জেতাতে হবে জেদ নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে। আপনারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন তো? জেতাবেন তো? জোরে বলুন, জেতাবেন? সেই দায়িত্ব আপনাদের উপর অর্পণ করে আপনাদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করব। ইনকিলাব! এখন এই সভার শেষ বক্তা বালি কেন্দ্রের প্রার্থী কমরেড দীপশিখা ধর।